শক্তি স্তরকে নির্দেশ করবে 1। আবার L এর মান যেহেতু আমরা আগেই লিখে দিচ্ছি L এর মান 0 হইলে সেটা হচ্ছে s অরবিটাল, সুতরাং এখানে যেহেতু s অরবিটাল আছে তাহলে L এর মান অবশ্যই 0। এরপরে L এর মান 0 হইলে কিন্তু m এর মান অবশ্যই 0 হবে, কারণ m এর মান নির্ভর করে L এর মানের উপরে, -0 থেকে +0, অর্থাৎ -L থেকে +L, এগুলো তোমরা ইতিমধ্যেই জানো, সেজন্য আমি আর ডিটেইলস লিখলাম না। তাহলে m এর মান হবে 0 আর s এর মান হবে +½ তার মানে অর্থাৎ যখন s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে সেই দুইটা ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হবে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে অর্থাৎ যে কোনো একটা ডিরেকশনে আমি এটা s +½ এই +½ কথাটার অর্থ কিন্তু অর্ধেক ইলেকট্রন না, মানে একটা ইলেকট্রন কিন্তু সেটার ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই ইলেকট্রনটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরি তাহলে অপর ইলেকট্রন যেটা আছে সেটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকেই হবে, তখন সেটা হবে -½ এটা +½ হলে এটা -½ হবে। আবার যদি আমি প্রথমেই -½ ধরতাম পরেরটা অবশ্যই +½ আর যেহেতু একইভাবে দুটো ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে L এর মান 1, L এর মান 0, m এর মান 0, কিন্তু এইটা -½ তাহলে দেখো খেয়াল করে দেখো আমরা পরের বর্জনীতে যেটা বলছিলাম সেটার সাথে মিলতেছে কিনা। আমরা বলছিলাম কোন পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, এই যে এই 4টা কোয়ান্টাম, প্রথম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1 0 0 +½ আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1 0 0 -½ তার মানে এখানে 1 1 মিল আছে, 0 0 মিল আছে, আবার এখানেও 0 0 মিল আছে, কিন্তু +½ -½ এইটা ভিন্ন। সুতরাং 4টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু কখনোই মিলবে না। তাহলে দেখো আমি যে কোনো মৌলের ক্ষেত্রে সেটা কিন্তু ইজিলি সেটা বের করে দেখাতে পারি। এখন এই পরিবর্জন নীতি থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন ছোট্ট একটা প্রশ্ন আমার মানে মাথায় আছে এই মুহূর্তে, সেটা একটু দেখাচ্ছি। প্রশ্নটা এরকম যে কোনো একটা বোর্ডে, সম্ভবত যশোর বোর্ড এবং সিলেট বোর্ড, সম্ভবত 2 বোর্ডেই পরপর আসছে। প্রশ্ন হচ্ছে এরকম, ধরো প্রথমে নিউক্লিয়াস আছে, তারপরে প্রথম শক্তি স্তর, তারপরে দ্বিতীয় শক্তি স্তর এবং তারপরে তৃতীয় শক্তি স্তর, ধরো এইভাবে আছে, এবং এখানে লেখা আছে এটা A, এটা B এবং এটা C। যদিও আমরা প্রথম শক্তি স্তরকে সাধারণত K, এটা L, এটা M দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু K L M না দিয়ে যদি তোমাকে A B C দিয়েও প্রকাশ করে কোনো সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে A হচ্ছে প্রথম শক্তি স্তর, B হচ্ছে দ্বিতীয় এবং C হচ্ছে তৃতীয় শক্তি স্তর। প্রশ্নটা আসছে এইভাবে, মানে একটা উদ্দীপক ধরো এইভাবে দেওয়া আছে, আমি বিভ্রান্তি যাতে না হয় সেজন্য K L M এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম, উদ্দীপকের B শক্তি স্তরে S অরবিটালে, B শক্তি স্তরের S অরবিটালে এবং C শক্তি স্তরের S অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে, একই দিকে। প্রশ্নটা আবার খেয়াল করো, উদ্দীপকের B এবং C শক্তি স্তরের S অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। দেখাও যে উক্ত দুটি ইলেকট্রন পলের বর্জন নীতি অনুসরণ করে। এটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন। তার মানে যখনই তোমাকে কোনো একটা 4 মার্কসের কিংবা 3 মার্কসের কোশ্চেন দিবে তখন তুমি প্রথমেই খেয়াল করবা সেখানে কোন টপিকসটা নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে পাওলের বর্জন নীতি বা পোলের বর্জন নীতি কিন্তু এখানে লিখতে বলছে। সুতরাং আমাকে প্রথমেই পোলের বর্জন নীতি, যদিও সংজ্ঞা সেখানে লিখতে বলা নাই, কিন্তু আমাকে প্রথমেই সংজ্ঞা দিয়েই কিন্তু স্টার্ট করতে হবে। যে আমরা জানি পোলের বর্জন নীতি হচ্ছে যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তাহলে উদ্দীপকের আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো, তারপর তোমরা সেটা ডিটেইলস আলোচনা করবা। তাহলে দেখো আমরা জানি যে A শক্তি স্তরটা হচ্ছে প্রথম শক্তি স্তর, B শক্তি স্তরটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং C শক্তি স্তরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। যেটা A B C দিয়ে দেওয়া আছে এবং ভিতরটা নিউক্লিয়াস, তাহলে প্রথমটা প্রথম, দ্বিতীয় তৃতীয় এইভাবে। আমাদের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের S অরবিটাল এবং তৃতীয় শক্তি স্তরের S অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। তাহলে দেখো, তাহলে আমার B শক্তি স্তরের S অরবিটাল, অর্থাৎ B শক্তি স্তরের S অরবিটালে যে ইলেকট্রনটা ঘুরছে তার জন্য যদি আমি 4টা কোয়ান্টাম সংখ্যা N L M এবং S
এই চারটা বের করি তাহলে কি হবে দেখো, প্রথমে n এর মান হবে 2, l এর মান যেটা s অরবিটাল 0 এবং 0 হলে n এর মানও 0 এবং s হবে তখন কিন্তু প্লাস হাফ, ধরো প্লাস হাফ ধরলাম আমি, এটা মাইনাস হাফও ধরতে পারি, যে কোনো একটা দিকে ঘুরছে। এখন আমরা দ্বিতীয় কন্ডিশন যেটা আছে অর্থাৎ c শক্তি স্তরের s অরবিটালে সেটার n এর মান কিন্তু হবে 3, আবার l এর মান 0। কেন 0? কারণ s অরবিটাল এটার ক্ষেত্রে s, এটার ক্ষেত্রে s, তাহলে l এর মান 0, n এর মান 0। এইবার এই স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা কিন্তু প্লাস হাফই হবে, কারণ আমাদের প্রশ্নে বলা আছে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। তাহলে যদি একই দিকে ঘুরছে এটা না বলে যদি বলতো বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটাকে যদি আমি প্লাস হাফ ধরতাম, এটাকে অবশ্যই মাইনাস হাফ ধরতে হবে। আবার যদি আমি চিন্তা করতাম না আমি প্রথমটাকে মাইনাস হাফ ধরবো, তখন এটাকে প্লাস হাফ ধরতে হবে। কিন্তু যেহেতু এখানে প্রশ্নে বলা আছে যে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে, সুতরাং এই দুইটা মান অবশ্যই সেম স্পিনের হবে, একই পজিটিভ প্লাস হাফ অথবা প্লাস হাফ। আর যদি আমি মাইনাস হাফ এটা দিতাম, এটাকেও কিন্তু আমাকে মাইনাস হাফে দিতে হতো। সুতরাং আমার দেখো এই যে এখানে দুটো ইলেকট্রনের জন্য, তাহলে এই কোয়ান্টাম সংখ্যা l l দুটোই সমান, আবার m বা ম্যাগনেটিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তাও সমান, আবার স্পিন কোয়ান্টাম সংখ্যা তাও সমান, কিন্তু এইখানে আমার n এর মানটা দুটা ভিন্ন। তার মানে অর্থাৎ এই যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি অবশ্যই ভিন্ন হবে। এই কথাটার অর্থ এই না যে আমার এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এটাই ভিন্ন হবে, এটা না। এটার অর্থ হচ্ছে আমার যে কোনো তিনটা একই হইলে অন্য আরেকটা সেটাই হবে চতুর্থ। চতুর্থ মানে সিরিয়ালি চতুর্থ সেটা না। অনেকে আবার এটা ভুল করে যে না চতুর্থ কোয়ান্টাম সংখ্যা তো ভিন্ন না। এখানে চতুর্থ মানে আমার অন্য যে কোনো তিনটার মধ্যে সর্বোচ্চ মিললে তিনটা মিলবে, চতুর্থ চারটা কখনোই মিলবে না। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি। এখন দেখো, ধরো আমি যদি বলি যে সোডিয়াম এবং আচ্ছা সোডিয়ামের ক্ষেত্রে বললাম যে সোডিয়ামের প্রথম এবং সর্বশেষ ইলেকট্রন পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা দেখাবো। তাহলে আমরা প্রথমে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করে নিব, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11, যেহেতু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 11 মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 11, কারণ আমরা জানি নিরপেক্ষ পরমাণুর যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রনও থাকে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 তারপরে 3s1, এই যে দেখো 6 4 10 10 1 11। তার মানে এখানে প্রথম ইলেকট্রনটা আছে, ফার্স্ট ইলেকট্রন সেটা আছে কিন্তু 1s2 এর মধ্যে একটা ইলেকট্রন, কারণ এখানে দুটো ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রনটা আছে এখানে। আবার 11তম ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা আছে, লাস্ট ইলেকট্রন বা 11তম ইলেকট্রন সেটা আছে 3s1 এ। তাহলে আমি 1s এর মধ্যে প্রথম ইলেকট্রনের যদি n এর মান লিখি তাহলে অবশ্যই 1, l এর মান 0, m এর মান 0 এবং এটা প্লাস হাফ ধরলাম, কারণ এখানে দুটো ইলেকট্রন আছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। আমি চাইলে এটাকে প্লাস হাফও ধরতে পারি, মাইনাস হাফও ধরতে পারি। আচ্ছা ধরো আমি এটাকে মাইনাস হাফ ধরলাম। এইবার 3s1 এ যে ইলেকট্রনটা আছে সেটার জন্য n এর মান 3, l এর মান 0, m এর মান 0। এই যে 3 হলে n এর মান 0 কেন? কারণ আমরা তো 3s1 s এর জন্য n এর মান 0, যদি n এর মান 3 হলে l এর মান 0 1 2 বিভিন্ন মান হতে পারে, কিন্তু এখানে যেহেতু ফিক্সড বলাই আছে 3s, সেজন্য l এর মান 0, m এর মান 0 এবং এটা ধরলাম আমি প্লাস হাফ। তাহলে দেখো আমার এখন যদি আমি মিলাতে যাই তাহলে আমার l এর মান দুটো মিলে গেছে, l এর মান দুটো মিল, m এর মানও দুটো মিল, কিন্তু s এর মান ভিন্ন, আবার n এর মানটাও ভিন্ন। আমরা চাইলে এই দুটাকে প্লাস হাফ রাখতে পারতাম, তখন এই দুটো ভিন্ন হতো, কিন্তু এটা এখন এটাও ভিন্ন আবার এটাও ভিন্ন। তার মানে আবার তুমি চিন্তা করিও না যে তোমরা চিন্তা করো না তিনটা তো মিলে না, তিনটা মিলতে হবে এরকম না। অর্থাৎ মিললে সর্বোচ্চ তিনটা পর্যন্ত মিলতে পারবে, আর কখনোই চারটা মিলবে না, আর না মিললে একটাও মিলবে না, এরকম হতে পারে। তার মানে একটাও না মিললেও কিন্তু সেটা পরের বর্জন নীতি অনুসরণ করবে। অর্থাৎ আমার এখানে যেহেতু অর্থাৎ এখানে মাত্র দুইটা কোয়ান্টাম সংখ্যার মান মিল আছে, অর্থাৎ চারটা কোয়ান্টাম সংখ্যার মান মিলে নাই, সুতরাং এটা পরের বর্জন নীতি অনুসরণ করে। অর্থাৎ আমাদেরকে যদি যে কোনো মৌলের ক্ষেত্রে বলে যে কোনো মৌলের যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান কিনা কিংবা ভিন্ন কিনা সেটা বের করতে বললে আমরা পরের বর্জন নীতি অনুসারে এইভাবে ব্যাখ্যা করব। তাহলে গেল আমাদের পরের বর্জন নীতি। এবার আসো
আমাদের লাস্ট ওয়ান যে টপিকসটা সেটা হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডস রুল। হুন্ড কিন্তু একজন বিজ্ঞানীর নাম, পলি বা পাউলি সেটাও কিন্তু একজন বিজ্ঞানীর নাম। হুন্ডের নীতিটা প্রথমে তোমরা একটু সুন্দর করে শুনে নাও, লিখে নাও দরকার হলে। সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। দেখো মানে সংজ্ঞাগুলো তোমরা আগে থেকে একটু মানে ওইভাবে গুছিয়ে নিবা, যে আমি পরীক্ষার খাতায় যখন লিখবো এরকম রাখার কোনো স্কোপ নাই এখানে। হুন্ডের নীতি তাহলে আমরা লিখবো কি, যে কোনো পরমাণুতে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। এই কথাটার অর্থ কি সেটা দেখো। এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল আমরা কোনটা জানি, সেটা হচ্ছে আমরা জানি অরবিটাল হচ্ছে 4 ধরনের, s p d এবং f। s অরবিটালে আবার সাব অরবিটাল আছে মাত্র একটা, তার মানে s এর আর কোনো উপশক্তি স্তর নাই। কিন্তু p এর উপশক্তি স্তর আছে 3টা, d এর আছে 5টা এবং f এর আছে 7টা। সুতরাং s বাদে বাকি যে 3টা আছে p d এবং f, সেই 3টা কিন্তু সমশক্তি সম্পন্ন। অর্থাৎ এখানে p এর যে অরবিটালগুলো আছে px py এবং pz, আবার একইভাবে d এর dxy dyz, তারপরে dzx, একইভাবে dx2 y2, তারপর হচ্ছে dz2। এই 5টা অরবিটালের সমশক্তি সম্পন্ন, আবার এখানে 3টা অরবিটালের সমশক্তি সম্পন্ন। তাহলে এখানে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। তাহলে এখন দেখো, তাহলে সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় কিভাবে থাকে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। ধরো আমি নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথম দেখাচ্ছি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 7 and 7। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হলে 1s2 2s2 2p3, তার মানে p অরবিটালে 3টা ইলেকট্রন। এখন তুমি যদি চিন্তা করো যে 1s2 2s2 2p এর 2px 2py এবং 2pz, মোট 3টা অরবিটাল আছে। এখন আমি জানি প্রত্যেকটা অরবিটালে কিন্তু 2টা করে ইলেকট্রন থাকবে, px এর 2টা, py তে 2টা, pz এর 2টা। এখন আমি যদি এই 3টা ইলেকট্রনকে 2 প্রথমে দিয়ে তারপরে একটা ইলেকট্রন রেখে দিই, তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের আউটপুট এই যে হুন্ডের নীতি অনুসারে সেটা হুন্ডের নীতিটা ফলো করে না। কারণ আমরা আগেই বলছি এখানে দেখো px এ 2টা, তারপরে py তে একটা হলে আমরা 3টা ইলেকট্রন ডিস্ট্রিবিউট ঠিকভাবে হলো। কিন্তু আমাদের হুন্ডের নীতি অনুসারে আমরা প্রথমে px এ একটা, py তে একটা এবং pz এ একটা ইলেকট্রন, প্রথমে একটা একটা ইলেকট্রন দিয়ে যাব, তারপরে বাকি যদি থাকে সেটা আবার প্রথম থেকে যাবে। এটা অনেক সময় ওই যে বিভিন্ন প্রোগ্রামে ধরো আমি একটা করে আপেল সবাইকে দিচ্ছি যে বাঁচবে বাকিগুলো, তাহলে প্রথমে আমি এরকম করবো না যে 2টা করে আপেল দিয়ে দিব, পরে দেখা যাবে যে অনেকে পাবে না। তাহলে প্রথমে একটা একটা করে সবাইকে দিয়ে যাব, তারপরে যদি আবার বেঁচে থাকে বা এক্সেস থাকে সেটা আবার প্রথম থেকে আমি দিয়ে যাব, এইভাবে ব্যাপারটা। অর্থাৎ ইলেকট্রন যতটাই থাকবে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপর বিপরীতমুখী, অর্থাৎ এই স্পিনে ধরো আমি এটা অক্সিজেনের ক্ষেত্রে দেখাইলাম, অক্সিজেন কিংবা ফ্লোরিন, ধরো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে 1s2 2s2 2p4 সরি 2p5, এই যে 1s2 2s2 2p5 অর্থাৎ 5 4 9, তাহলে 1s2 2s2 এই যে 2px 2py এবং 2pz, অর্থাৎ এখানে প্রথমে একটা ইলেকট্রন যদি যায় 3টা ইলেকট্রন গেল, কিন্তু আমাদের ইলেকট্রন আছে 5টা, তাহলে আমার পরবর্তীতে এটাতে আবার আরেকটা ইলেকট্রন আসলে 2টা হবে, তাহলে আরেকটা ইলেকট্রন আসলে এখানে 2টা হবে, তারপরে এখানে একটা, অর্থাৎ 2 2 1। তাহলে এইভাবে ইলেকট্রনগুলো যাবে। এবং এইটা কিন্তু আমাদের অনেক সময় বক্স পদ্ধতিতেও আমরা দেখাইতে পারি। আমরা হুন্ডের নীতিটা আরেকটা, এই নীতির আরেকটা বিকল্প ব্যাখ্যা আছে বা বিকল্প সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা একটু বলি। সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে একমুখী স্পিনের ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে, তারপর বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন প্রবেশ করে জোড়বদ্ধ অবস্থায় থাকবে। তাই দেখো ওই ব্যাখ্যাটা যদি বলি, যেমন আমার এই 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল, একটা হচ্ছে 2px, একটা হচ্ছে 2py আর একটা হচ্ছে 2pz।
জেড। তাহলে আমরা ইলেকট্রনগুলো যেহেতু এখানে 5টা ইলেকট্রন, তাহলে প্রথমে একমুখী স্পিনের ইলেকট্রন একটা একটা করে যাবে। তাহলে একমুখী স্পিনের ইলেকট্রন একই দিকে তীর চিহ্ন দিলে সেটা একমুখী স্পিনের ইলেকট্রন হলো। তাহলে 3টা ইলেকট্রন গেল। তাহলে যেহেতু এখানে পরেরটাতে আবার দুইটা আরেকটা ইলেকট্রন আছে, তাহলে এখানে বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন, এইখানেও বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন, শেষে অর্থাৎ আমাদের এইভাবে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমি যদি বক্স পদ্ধতিতে দেখাই এভাবে দেখাবো, আর যদি আমি সিরিয়ালি দেখাই এইভাবে দেখাতে হবে। এখন দেখো, যদি আমার এইটা আবার 4টা কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাইতে বলে, যে 2p5 এর ইলেকট্রন সমূহে অর্থাৎ এই 5টা ইলেকট্রন 4টে কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাবো, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমার যেহেতু 2p5 অর্থাৎ এই 5টা ইলেকট্রনকে আমি এটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n l m এবং s এর মানের মাধ্যমে যদি দেখাই, তাহলে সেক্ষেত্রে এই 5টা ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 2, সবগুলোর জন্য 2। কিন্তু l এর মান যেহেতু p এর জন্য l এর মান হবে 1, কারণ আমরা জানি l সমান 0 হলে s অরবিটাল, l সমান 1 হলে p অরবিটাল, তাহলে 1। আবার l সমান 1 হলে m এর মান হবে -1 0 +1। এটা অলরেডি তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয়। তাহলে -1 0 +1। এবার দেখো এখানে কিন্তু আমরা 2 2 1 লিখছি, আবার এখানে তীর চিহ্ন দিয়ে দেখাইছি, কিন্তু যখন আমার s এর মান অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মান লিখতে বলবো, সেটা যে কোড দিয়ে আমরা দেখাই অর্থাৎ +1/2 -1/2 দিয়ে, তাহলে প্রথমে একমুখী স্পিনের ইলেকট্রনগুলো একটা একটা করে প্রবেশ করবে। তার মানে একমুখী স্পিন যদি আমি +1/2 দিয়ে দিই, তাহলে এখানে +1/2, এখানে +1/2, এখানে 3টা +1/2 যাবে। কখনো কিন্তু এরকম করতে পারবো না +1/2 +1/2 -1/2 অথবা +1/2 -1/2 আবার +1/2, এরকম না। অর্থাৎ আমি যদি +1/2 থেকে স্টার্ট করি, সবগুলা +1/2 দিয়ে প্রথমে যাবে। যেহেতু আমাদের মোট ইলেকট্রন আছে 5টা, তাহলে 5টা ইলেকট্রন 3টা ইলেকট্রন +1/2 গেল। এইবার চতুর্থ ইলেকট্রনটা আবার প্রথম থেকে -1/2 এবং পঞ্চম ইলেকট্রনটা এইখানে -1/2। তাহলে দেখো মোট 5টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমাকে এইভাবে সেট আকারে দেখাইতে হবে। সুতরাং যে কোনো মৌলের ক্ষেত্রে সেটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা হুন্ডের নীতির মাধ্যমে দেখাই, তাহলে সেটা এইভাবেই দেখানো যাবে। আমি ডি অরবিটালে একটা ইলেকট্রন নিয়ে সেটা দেখাচ্ছি। যেমন বলা হলো যে ক্রোমিয়ামের, ধরো ক্রোমিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি যে, অথবা আয়রনের ক্ষেত্রে, আয়রন আমরা জানি যে 26, তাহলে ইলেকট্রন বিন্যাসটা যদি করি 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, তারপরে 4s2, তারপরে 3d আবার 6, যেহেতু 26টা আছে সবসময় খেয়াল করবা 4s2 পর্যন্ত 20টা আসে, তার মানে 3d 6 26। এই যে দেখো, আমাকে যদি বলা হয় যে 3d 6 এ 6টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান তুমি এই যে 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাও, বা এই 3d 6 এর 6টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের একটা সেট নির্ণয় করো। তাহলে 3d 6 এর ক্ষেত্রে দেখো আমরা প্রথমেই n l m s এই 4টা এভাবে দিয়ে দিই। তাহলে 3d এর জন্য আমরা সবগুলোর জন্য আমরা জানি যে n এর মান হবে 3, আর যেহেতু 3d আছে তাহলে l এর মানও ফিক্সড, সেটা হবে 2, কারণ l সমান 2 হলে সেটা d অরবিটাল। এবার m হবে -2 -1 0 +1 +2। এই যে m এর মান -l থেকে শুরু করে +l পর্যন্ত, এবং সেটা একটা একটা করে বাড়বে। এই যে -2 এর সাথে 1 যোগ করলে কিন্তু -1, -1 এর সাথে আরেক যোগ করলে 0, আবার 0 এর সাথে 1 যোগ করলে +1, +1 এর সাথে 1 যোগ করলে +2। তাহলে আমরা 5টা মান পাইলাম। এবার দেখো এই 3d এর যে 6টা ইলেকট্রন আছে, আমরা আগেই বলছিলাম সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনের ইলেকট্রনগুলো একটা একটা করে প্রবেশ করবে। আমি +1/2 দিয়ে যদি স্টার্ট করি, তাহলে সবগুলো +1/2, ধরো আগেরটা আমি +1/2 দিয়ে দেখাচ্ছিলাম, এবার -1/2 দিয়ে দেখাচ্ছি। তাহলে যদি আমি প্রথমে স্টার্টটা -1/2 দিয়ে করি, তাহলে সবগুলা -1/2 -1/2, এটাও -1/2, এটাও -1/2 এবং এটাও -1/2। অর্থাৎ আমার 5টা ইলেকট্রন গেল, কিন্তু আমার ইলেকট্রন আছে 6টা। সুতরাং পরের যে ইলেকট্রনটা সেটা আবার প্রথমে যাবে, এবং যেহেতু আমরা অলরেডি -1/2 এর স্পিনটা প্রবেশ করেছি, সুতরাং এখন যে ইলেকট্রনটা যাবে সেটা হবে +1/2। তাহলে এটাই হচ্ছে আমার 3d 6 এর 6টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মানের সেট। তাহলে এইভাবে আমরা
অপরিণতি, পরের বর্জনীতি এবং ঘূর্ণের নীতিটা এভাবে দেখাতে পারবো। তারপরেও এই জিনিসগুলো আরেকটু ভালো করে স্টাডি করবা, কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে পরবর্তীতে জানাবা। তো ঠিক আছে, ভালো থাকবা। ওকে, বেস্ট অফ লাক। নেক্সট দিন আমরা দ্রাব্যতা গুণফল নিয়ে আরেকটু আলোচনা করব, কারণ ওইটাতে অনেকের সমস্যা আছে এবং এই চ্যাপ্টারে আরও খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেটা কিন্তু তোমরা আমাকে একটু জানিয়ে দিবে, সুতরাং আমি ওইভাবেই সেই জিনিসগুলো সলিউশন করবো। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবা।